আর সাথে সাথেই গুহার দ্বারও বন্ধ হয়ে যায়। কতটা রাত হয়ে গেল, লোকটা এখনো ফিরলো না। এখন আমি কি যে করি। যাই, আমি একবার হারিকেনটা নিয়ে নদীর ঘাটের দিকে যাই। পঞ্চাননের বউ হারিকেন নিয়ে নদীর ঘাটের দিকে যায়, কিন্তু সেই ঘাটে পঞ্চানন আর ফিরে আসে না। এরপর কেটে যায় বেশ কিছুদিন। গ্রামবাসীরা ধরেই নেয় পঞ্চানন আর নেই। চায়ের দোকানে চা খেতে খেতে দিনেশ বলে, পঞ্চানন কাকাটা যে কোথায় চলে গেল তার আর হদিশই পাওয়া গেল না। লোভ, এই সবই লোভের ফল। এমনিতেই আমাদের গ্রামটা এত ছোট, চারিদিকে কতই না নদী। এক নদী আর এক নদীতে মিশেছে। বৃষ্টির মধ্যে কি আর দিক ঠাউর করা সম্ভব বল? তার উপরে আবার ওই কালযক্ষী নদী। সুন্দরবনের একদম মাঝখানে অবস্থিত ছিল কালিরচর গ্রাম। এই গ্রামটি নদী, বিল আর ঘন জঙ্গলে ঘেরা। গ্রামের বেশিরভাগ মানুষই মাছ ধরার উপরে নির্ভরশীল। নদী থেকে মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করে। কিন্তু গ্রামবাসীরা কালযক্ষী নদীতে ভুলেও কখনো মাছ ধরতে যায় না, কারণ এই নদীতে নাকি বণিকের বাস। যত বছর আমার বিয়ে হয়ে এই গ্রামে এসেছি, তত বছরে আমি কালযক্ষী নদী, বণিক আর তার হীরের গুহা নিয়ে অনেক গল্প শুনেছি। এইসব বণিক টনিক বলে কিচ্ছু হয় না, যত সব আজগুবি গল্প। না গিন্নি, ওই বুনিপ যে বড়ই ভয়ঙ্কর। কালযক্ষী নদী পথে যে ওই হীরের গুহার খোঁজে গেছে, তারা যে কেউ আর বেঁচে ফেরেনি গো। স্বামী স্ত্রীতে গল্প করতে করতে নৌকা নিয়ে এগিয়ে চলে। তারপর তারা এক জায়গায় গিয়ে থামে। গিন্নি, আজ আমরা এইখানেই মাছ ধরবো। ঠিক আছে। এরপর সনাতন তার জালটা নদীর জলে ফেলে। তারপর ধীরে ধীরে তার জাল টেনে নৌকার উপরে তুলে আনে। ওরে বাবা, জালে কত মাছ উঠেছে গো! এই বলে রত্না মাছগুলো নিয়ে হাঁড়ির মধ্যে রাখতে থাকে। কদিন এক নাগাড়ে যা বৃষ্টিটাই না হলো, বৃষ্টির ফলে আমাদের গ্রামের নদীগুলোতে অনেক মাছ ঢুকেছে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আচ্ছা, ওই পঞ্চানন দাদার কি আর কোনো খোঁজ পাওয়া গেল? না গো, পঞ্চাননকে যে আর কোথাও খুঁজে পাওয়া গেল না। কোথায় যে চলে গেল কি জানি। এমন সময় এক ঝাঁক টিয়া পাখি উড়ে যায়। শোনা যায় বাঘের হুঙ্কার। ওই দেখো গো, জঙ্গলে বাঘ! চুপ করো, কথা বলো না। ও নদী পার হয়ে এপারের জঙ্গলে যাবে মনে হয়। বাঘটা তাদের নৌকার কিছুটা দূর দিয়েই নদীর জলে সাঁতার কেটে নদীর ওপারের জঙ্গলে উঠে যায়। দেখা যায় নদীর ওপারে আরেকটি বাঘ দাঁড়িয়েছিল, যেন সে তার সাথীর জন্য নদীর এপারে অপেক্ষা করছিল। তারপর হুঙ্কার দিতে দিতে বাঘ দুটো জঙ্গলের মধ্যে মিলিয়ে যায়। বাবারে বাবা, এপারের জঙ্গলে যে বাঘটা ঘাপটি মেরে দাঁড়িয়েছিল, তাই একটুও টের পাইনি। কি ভয়ঙ্কর! সুন্দরবনের মানুষের জীবন অতই কি সোজা গো? সব সময় তাদের প্রাণ হাতে নিয়ে থাকতে হয়। কোথায় কখন যে বিপদ লুকিয়ে আছে তা বোঝা যায় না। এই কথা বলে সনাতন তার জালটা আবার নদীর জলে ফেলে। ঠিক তখনই একটি খালি নৌকা ভাসতে ভাসতে তাদের কাছে আসে। এ কি গো, এটা কার নৌকা? নৌকায় জাল রয়েছে কিন্তু মালিক নেই। এ কি কাণ্ড! তাই তো দেখছি গিন্নি, কিন্তু নৌকাটা কেমন যেন চেনা চেনা লাগছে। হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি, এটা তো পঞ্চাননের নৌকা। এ তুমি কি বলছো গো? তাহলে তিনি গেলেন কোথায়? সে যে আর নেই গো গিন্নি, সে যে আর নেই। চলো আমরা ফিরে যাই, এই খবরটা পঞ্চাননের বউকে জানাতে হবে। এরপর সনাতন পঞ্চাননের নৌকাটা তাদের নৌকার সাথে নিয়ে গ্রামের দিকে চলে যায়। তারপর ঘাটে নৌকা দুটো রেখে পৌঁছায় পঞ্চাননের বাড়ি। সনাতন পঞ্চাননের বউকে সবটা খুলে বলে। হায় হায় হায়, এ কি হয়ে গেল? আমি কত
করে লোকটাকে বারণ করেছিলাম, কিন্তু আমার কোনো কথা শুনলো না। ওদিকে দেখা যায় হীরের গুহার মধ্যে পঞ্চানন শুয়ে রয়েছে, আর তার পায়ে কামড়ের দাগ। বুনিপ তার হীরের গুহা থেকে বেরিয়ে নদীর দিকে এগিয়ে যায়, আর সাথে সাথেই গুহার দ্বারও বন্ধ হয়ে যায়। আমি আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। বুনিপের হীরের গুহা, তার মানে সত্যি গল্প কথা নয়। আমার পা সম্পূর্ণ ঠিক হয়ে ওঠা পর্যন্ত নাটক করে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, যাতে ওই ভয়ঙ্কর বুনিপ বুঝতে না পারে আমি তার চোখের জাদু দ্বারা বশীভূত হইনি। তারপর আমি এই গুহা থেকে হিরে নিয়ে। এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো, আর আমাদের ফেয়ারি টুনস বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও।